দেখবেন যে অনেকের কাপড় চোপড় নষ্ট হয়ে যাবে, অনেকের হার্ট অ্যাটাক হয়ে যাবে, হাসপাতালগুলো সব ভরে গেছে, একটা চারিদিকে শুধু কান্নার রোল পড়ে যাবে, হাউ মাউ করে কান্না করে এ কী হলো, এ কী হলো, এ কী হলো, কিয়ামত কয়দিন আর বাকি, এরকম একটা। এখন উনি হেলিকপ্টারে আসবে, নরেন্দ্র মোদীর গাড়িতে আসবে, না কিভাবে আসবে, আই ডোন্ট নো, না স্বপ্নে আসবে না বাস্তবে আসবে, এই আপনি যেটা হাইপোথেটিক্স বললেন, তো টুস করে ঢোকার একটা সম্ভাবনা আছে। উনি অবশ্য একবার আমরা শুনেছি, এটা এআই জেনারেটেড কিনা জানি না, যে আমি তো পাশেই আছি, টুস করে কাদের কোনো নাম ধরে বলছি না, কারণ এরা কে জেলে থাকবে, কে জেলের বাইরে থাকবে, আমি দল হিসেবে আওয়ামী লীগ। আমি আমার মতো করে বলছি। তো এই গেল একটা, যে শেখ হাসিনা এবং তার যে পুরো টিমটা, এটা যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস ম্যাটিকুলাসলি ওয়েল ডিজাইন প্রি প্ল্যান্ড ওয়েতে এখানে আসছেন, এখন এটা প্রমাণিত। এইভাবে শেখ হাসিনার প্রত্যাবর্তনটাও ম্যাটিকুলাস, মানে প্রি প্ল্যান্ড ওয়েতে কারো দ্বারা ইনফ্লুয়েন্স যদি হয়ে যায়, তাহলে এক ধরনের মানে বাংলাদেশের রাজনীতিতে কিয়ামত এবং বিএনপির অস্তিত্ব থাকবে না বাংলাদেশে, যেটা আমি বলছি। বিএনপির অস্তিত্ব থাকবে না, এর কারণ হলো বাংলাদেশ থাকবে জামাত, এনসিপি, জামাত থাকবে, এনসিপি লাভবান হবে, এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূসেরও লাভ হবে আওয়ামী লীগ আসলে মানে যদি এইভাবে হয়। এর কারণ হলো এই যে সারা বাংলাদেশে খুব ম্যাটিকুলাসলি যে কাজটা করা হয়েছে, এই যে শেখ হাসিনার বিরুদ্ধে 300, 400, 500 যে হত্যা মামলা দিয়েছে, কারা দিয়েছে? সব তো বিএনপি লোক দিয়েছে। আওয়ামী লীগের যারা লোকজন, এই যে যাকে চাঁদাবাজি, যা দখল টখল কারা করেছে, বিএনপি লোক দিয়ে করানো হয়েছে, বা বিএনপি লোক করেছে। বিএনপিকে টোটালি মাঠে আওয়ামী লীগের যে রাইভাল করে দিয়েছে, এটা এখন পর্যন্ত বিএনপির কেন্দ্রীয় কমান্ড বুঝতে পারে না। কিন্তু যখন আওয়ামী লীগ চলে আসবে, ফার্স্ট এসে সে কিন্তু জামাতের ধরবে না, জামাত আগেই তাকে ক্ষমা করে দিয়েছে। জামাত তো আগেই তার সঙ্গে তাকে ফিসিবিলে বলে দিয়েছে, তার সঙ্গে সে গলাগুলি করে সমস্ত কিছু করে সব কিছু আছে। এনসিপি বললো যে আমরা কচি খোকা, আমরা তো এই কাজগুলো করেছি, আমরা আপনার সন্তানের মতো, আপনি তো আমার মায়ের মতো। সেখানে আমার ভাষা চেঞ্জ হয়ে গেছে। ডক্টর মোহাম্মদ সুন্দর, অত সুন্দর করে যদি তিনি একটা হাসি দেন, সেখানে বাবার সাধ্য আছে তার সাথে রাগ করার। হি হ্যাজ এ দ্যাটস কাইন্ড অফ ম্যাজিক্যাল স্মাইলিং ফেস। তো এটা একটা নতুন, এবং সবচেয়ে বড় ব্যাপার হলো ডিপ স্টেটের একটা মানে মানে টেরোরিজম, কাউন্টার টেরোরিজম, ইন্টেলিজেন্স, কাউন্টার ইন্টেলিজেন্স থাকে। দেখবেন যে এই মুহূর্তে যারা শেখ হাসিনাকে সবচেয়ে বেশি গালাগালি করছে দেশে এবং দেশের বাইরে, যারা সবচেয়ে বেশি ভারতকে গালাগালি করছে, মোদিকে গালাগালি করছে দেশে এবং দেশের বাইরে, তারা যে মোদির লোক না, শেখ হাসিনার লোক না, এইটা আপনি বুকে হাত দিয়ে বলতে পারেন না। এটাই হলো যাকে বলা হয় ইন্টেলিজেন্স। এখন শেখ হাসিনার পতন কেন জুলাই মাসেই হতে, আগস্ট মাসেই হতে হবে? বঙ্গবন্ধুর পতন কেন এই আগস্ট মাসে হতে হবে? যার জন্য এখানে জুলাই আগস্টকে নিয়ে এই ধরনের একটা প্রাকৃতিক আতঙ্ক তো সবার মধ্যেই আছে। এই গেল এক। 2 নম্বর হলো যে যেখান থেকে মানুষের উত্থান হয় ওখানেই পতন হয়। আপনি দেখেন যে শেখ হাসিনার খুব একটা তেলে ঝুলে একটা ভাবসাব ছিল, তার মানে সেই বিদেশে গেলে এসেই তার একটা সাংবাদিক সম্মেলন করতে হবে, সব কিছু ইত্যাদি করতে হবে, এবং ওই জায়গাতেই তার পতন হয়েছে। এখন এই যে জুলাই এবং আগস্টের মাধ্যমে এই ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বর্তমান সরকারের যে উত্থান হয়েছে, ফলে এই জুলাই আগস্টেই তাদের পতন হবে। এই বছর হোক, তারপরের বছর হোক, তারপরের বছর হোক, এটা আপনি লিখে রাখেন। এটা হলো প্রকৃতি, যেখানে যার উত্থান সেখানে তার পতন। ওই যেমন বলে না, কবরে রাখার সময় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। জুলাই আগস্টের যে চার্টারের কথা যা কিছু বলা হচ্ছে, এটা হয়তো 2024 সনে সম্ভব ছিল, 2025 সনে এটা কিছুই হবে না। যেমন দেখা গেল যে সময়টাতে 32 নম্বর ভাঙা হয়েছে, যে সময়তে গণভবন ভাঙা হয়েছে, গণভবন যেদিন ভেঙেছে তার অর্ধেক শক্তি প্রয়োগ করলে ওই দিন বঙ্গভবন ভাঙা হয়ে যেত, কিন্তু পরবর্তী কিন্তু বঙ্গভবন ভাঙা যায়নি। ফলে গত বছর 2024 সনের জুলাই আগস্টের যে চার্টার বা যে স্বপ্নটা বলা হচ্ছে যে শহীদ মিনারে গিয়ে একটা নতুন বিপ্লবী সরকার, এটা একেবারে শুয়ের পিছন দিয়ে একটা উট ঢোকা যতটা খুব সহজ ব্যাপার, তার সেটা কঠিন ব্যাপার আমার কাছে এটা এই সময়টাতে মনে হচ্ছে। ফলে এটা নিয়ে আমার কোনো টেনশন নেই। আমি এখানে ভয় পাচ্ছি প্রকৃতিকে, যে তোমার যেখান থেকে শুরু, তার দুর্বলতা হলো সে সবসময় মানুষকে দেখিয়েছে যে সারা দুনিয়া তার বন্ধু, অমুক প্রেসিডেন্ট তার বন্ধু, অমুক লোক তার কথাবার্তা শুনে। এখন ওই জায়গা থেকে তার যে কোঅপারেশনের পরিবর্তে যখন ডিসকোঅপারেশনটা শুরু হয়ে যাবে, এবং এটা আলটিমেটলি শুরু হয়ে গেছে। আপনি দেখেন বাংলাদেশে এই যে একটা জাতিসংঘের মানবাধিকার কমিশন একটা অফিস করা হচ্ছে, ভালো কথা। কারণ এটা যে বুমেরাং হবে এটা তো আমরা বুঝতে পারছি আমাদের জন্য, কারণ এটা এসে প্রথমে যে কাজটা করবে, যে এই যে জুলাই আগস্ট মাসে যে হত্যাকাণ্ডগুলো হয়েছে সেগুলো সব তারা করবে, এবং এগুলো করলে কাদের বিরুদ্ধে যাবে? সরকারের বিরুদ্ধে যাবে, আর্মির বিরুদ্ধে যাবে, পুরো টানাটানি। এবং এখানে এই যে এখন যে সমকামিতা নিয়ে যে সমস্ত কথা হচ্ছে, এবং যিনি দায়িত্বপূর্ণ আসছেন, যেটি বিবিসিতে পর্যন্ত রিপোর্ট হয়েছে, বাংলাদেশের মধ্যে একটা কনজারভেটিভ সোসাইটিতে এরকম একজন সমকামী কর্মকর্তা জাতিসংঘ নিয়োগ দিচ্ছে, মূলত এই দেশকে আরও মানে এটা যেটা মানে জঙ্গি দেশ, মানে আলটিমেটলি দেখুন 3-4টা ঘটনা।
মানে এই দেশের মানুষ যারা ধর্মপ্রাণ মানুষ তারা রাগ হয়ে যাবে, রাস্তায় নামবে, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে। 2 নম্বর হলো মালয়েশিয়াতে যে জঙ্গি গ্রুপটা ধরা পড়েছে, হ্যাঁ আইএসআই যে জঙ্গি গ্রুপটা ধরে পড়েছে, সেই গ্রুপটা যাদের নাম বলছে সেখানে ইন্ট্রোগেশনে যাদের নাম বলছে, এখানে বাংলাদেশের অনেক রাজনীতিবিদদের নাম চলে আসছে, অনেক রাজনৈতিক সংগঠনের নাম চলে আসছে যাদের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের খুব ভালো সম্পর্ক। ফলে কি হচ্ছে, এই যে তার সাথে যে বন্ধুত্ব, আনোয়ার ইব্রাহিমের যে বন্ধুত্ব, এই বন্ধুত্ব থাকবে না। ওখানে আমাদের যে সুযোগ ছিল সেই সুযোগটা নষ্ট হয়ে যাচ্ছে। যেখানে ইম্মানুয়েল ম্যাক্রোর সঙ্গে তার এত ভালো সম্পর্ক, সেই ইম্মানুয়েল ম্যাক্রোর সঙ্গে সে তো ফ্রান্সে যেতে পারেনি, সে তার সঙ্গে দেখা করতে পারেনি, সে কাতারে গিয়ে কাতারে আমিরের সঙ্গে তার বৈঠক হয়নি। অথচ আমরা তো এটা উনি প্রধানমন্ত্রী মানে উপদেষ্টা হওয়ার আগে আমরা কল্পনাই করতে পারি। খুব বিখ্যাত নিউরোলজির ডাক্তার, হাজার হাজার রুগীকে ভালো করে দিয়েছে, ও সারা জীবন পাগল থাকে এবং সে শেষ পর্যন্ত পাগল হয়ে মারা যায়। এটাই যে বাংলাদেশে হাজার হাজার ঘটনা আপনি দেখবেন যে নিউরো মেডিসিনের মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ভাই, তার যে সুনাম, তার যে সুখ্যাতি এবং যেটার ভিত্তিতে যে এখানে এসছে, ওটাই মূলত তার যে পতনের জন্য মূল কারণ হবে। এটা ভাই ভার্সু বাই ন্যাচারাল, এবং এইভাবেই পৃথিবীতে সবকিছু মুক্ত করার জায়গায় যাচ্ছে। এবং বাংলাদেশ যদি সেই পর্বে যায় তাহলে আমরা আজকে গণতন্ত্র, এই যে জুলাই আগস্ট মাস যে কোটা বিরোধী বৈষম্যহীনতার কথা বলা হয়েছে, গণতন্ত্র আলোচনার মধ্যে থাকলো না, বৈষম্যহীন তো আলোচনার একদিনও টেবিলে আসলো না, কোটা নিয়ে তো কোনো আলোচনাই হলো না, মানে বৈষম্যের আলোচনা আসলো না। বরঞ্চ এই যে সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী শক্তি অন্য বাংলাদেশকে একটা যে খুব খারাপ জায়গায় নিয়ে গেলে আমাদের পুরো দেশের মানুষ আমরা দীর্ঘমেয়াদী একটা সংকটে পড়ে যেতে পারি। তা আমার মনে হয় সেই সংকট থেকে উত্তরণের জন্য এখনও সময় আছে। আমরা এটা চাইবো যে এই অন্তর্বর্তীকালীন সরকার, রাজনৈতিক দল এবং যারা একটু বৌদ্ধ মানুষ বলবো, সচেতন মানুষ, আমাদের নিজেদের কণ্ঠ আরও বেশি সোচ্চার করার কোনো বিকল্প আছে বলে আমাদের কাছে মনে হচ্ছে। জাতীয় জীবনের সবচেয়ে একটা বড় সমস্যা। আর প্রতিটি মানুষের মধ্যে যে মবের আতঙ্ক ঢুকেছে, এই মবের আতঙ্কের কারণে আমরা যার যার অবস্থানে ঠিকমতো চিন্তা করতে পারছি না, কথা বলতে পারছি না, কাজ করতে পারছি না। ফলে আমাদের পেশা, মন, মানসিকতা, রুচি, আভিজাত্য, চরিত্র প্রত্যেকটার যে সূচক, সেই সূচকে বিশ্ব মানব হিসেবে মানুষের যে স্ট্যান্ডার্ড থাকা দরকার, সেই স্ট্যান্ডার্ডের দিকে আমরা ক্রমশ সাবস্ট্যান্ডার্ড হয়ে যাচ্ছি। গত 10 মাসে আমরা 2 লাইন ভালো কবিতা লিখতে পারিনি, একটা স্লোগান তৈরি হয়নি, একটা চিত্রশিল্পী তৈরি হয়নি। তো এই জায়গাগুলোতে যে একটা অশনির সংকেত, একটা পার্মানেন্টলি আমরা একটা বিরাট জাহিলিয়াতের দিকে চলে যাচ্ছি। আমার পরিবার শেষ করে দেওয়া, আমার ক্যারেক্টার অ্যাসাসিনেশন, আমার ব্যবসা বাণিজ্য, সব কিছু, এত কিছু করার পর রাত্রি 12টা-1টার সময় আমি সেই 5ই আগস্ট রাত্রে আমি ঘুরে বেড়াইছি। আমার কিন্তু মনের মধ্যে কোনো ভয় ছিল না। একদিকে এক পক্ষ আমাকে ডিস্টার্ব করতেছে, অন্যদিকে আরও 10টা বন্ধুকে আমি টেলিফোন করে সেই অবস্থা হয়ে গেছি। এখন কেউ কাউকে উপকার করতে দূরের কথা, বড় বড় চেয়ারে বসে সচিব বলেন, আইজি বলেন, ডিআইজি বলেন, তারা যে অসহায় চেহারা, তাদের দিকে ভাবে একটা রাষ্ট্র আসলে চলতে পারে না। এই জায়গা থেকে আমাদেরকে যত দ্রুতটা সম্ভব এখান থেকে বের হয়ে আসতে হবে। এবং এই কাজটি এখানে এই যে যারা কাজ করছে তাদের দিকে তাকাতে হবে না। এদেশে যারা মূল রাজনৈতিক দল, যারা লিডার্স, তাদেরকে সত্য কথাটা বলতে হবে, সাহস করে এবং রুখে দাঁড়াতে হবে। এবং একটা সেকেন্ড যদি তাদের জীবন থেকে সময় চলে যায়, তাদের প্রত্যেকটাকে এটার দায় মেটাতে হবে। এই যে এখন ওখানে গিয়ে যে পোলাও কর্মা খাচ্ছে, 2 দিন পরে সেই কথা বলবে, ওই সুযোগ তাদের হবে না। তার আগে আগামীকাল তারা যে কথাটা বলবে, সেই কথাটা আজকেই তাদের বলা উচিত।